আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতিন ইশরাক মিম আপনাদের সামনে বরাবরের মতোই লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ফেসবুক পেজ থেকে লাইভে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সবার জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমাদের আজকের ক্লাসটা, বাংলা ক্লাসটা, এবং এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমরা কিন্তু অলরেডি অপেক্ষা করছিলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কবে ক্লাস নেওয়া হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কি কি পড়বো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিভাবে প্রিপারেশনটা নিব। সুতরাং তোমাদের সবার বহুল প্রতীক্ষিত আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিন ইশরাক মিম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, এবং সেই সাথে আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই একটু দ্রুত আজকের ক্লাসে চলে আসো, দেন আমরা আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা, মুস্কান, তনিমা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। শুধু আর্টসের জন্য এই ক্লাস না, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং বাংলা পরীক্ষা দিবে, সো তাদের সবার জন্য, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলা যারা টার্গেটে রেখেছে যে আমি সায়েন্সে পড়ি বাট সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি আমি বাংলা দাগাবো, তাদের জন্য আজকের ক্লাস পুরোপুরি দেখা যাচ্ছে যে বাংলার যত বেসিক আছে সেখান থেকেই প্রশ্নগুলো আসে। সুতরাং বাংলা ক্লাস যারা বাংলার প্রিপারেশন নিচ্ছে, এই ক্লাসটা করলে কিন্তু কারো লস হবে না, ঠিক আছে? ওকে, ক্লাস কর। হ্যাঁ, বন্ধুদেরকে এভাবে মেনশন দেন এবং দ্রুত বলেন যে ক্লাস কর। ওকে, সো চলেন আজকের ক্লাসটা আমরা শুরু করব। একটু তার আগে জানতে চাচ্ছি যে আজকের ক্লাসে ঠিকমতো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপুকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে দ্রুত আপুকে কমেন্ট করে জানান যে সবকিছু ঠিক আছে। আপু, একটা জিকে ক্লাস হইলে ভালো হতো। ইনশাআল্লাহ কাবু ভাই আপনাদের জিকে ক্লাস নিবে খুব সুন। হ্যাঁ, ওকে। তারপর একটু আগে আপনারা একটা জিকে ক্লাস করছিলেন, সো ইজাজ ভাইকে বলা হবে আবার দ্রুত একটা জিকে ক্লাস দেওয়ার কথা, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম সামজানা ইসলাম। ওকে, সো যারা সালাম দিচ্ছেন সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ক্লাসে ঢুকে অনেকেই সালাম দিচ্ছে, সো একই সাথে সালামের উত্তর দিচ্ছি, কারণ নাম ধরে সালামের উত্তর যদি দিতে থাকি তাহলে কিন্তু আজকের ক্লাসের টাইম সব চলে যাবে। ফাতিমা জানিয়েছে অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ ফাতিমা তোমাকে। চলেন আজকের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সময় কম, আরো পড়তে হবে। এক্স্যাক্টলি, তাহলে চলেন আজকের ক্লাসটা শুরু করে দেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের জন্য আমরা কিভাবে বাংলায় 30-এ 30 পাবো সেটার রোড ম্যাপ, এবং আমাদের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করার পর আজকের ক্লাসের শেষে আমরা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন ক্লাস সাজেশন দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাস শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা সাজেশন দিব, ঠিক আছে? ওকে, বকবক করে না করে ক্লাস শুরু করেন। ভাই, আমার কাজ হচ্ছে বকবক করা। আমি এখানে যতগুলো কথা বলতেছি আমি আপনাদের সাথে আড্ডা দিতে আসি নাই, পড়াইতে আসছি। সো আপনাদের যাদের ধৈর্য নাই তারা ক্লাস থেকে বের হয়ে যান, যাদের ধৈর্য আছে তারা ক্লাস শুরু করেন আমার সাথে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আজকে আমরা প্রথমে প্রশ্ন সমাধান করব, দেন ক্লাস শেষে আমরা একটা সাজেশন দিব, ঠিক আছে? ওকে, হুমায়রা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আজকে প্রথম প্রশ্নতে চলে যাই। প্রথমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের বিভিন্ন প্রশ্ন সমাধান করব, এবং সেই প্রশ্নগুলো আপনারা অনেকেই প্রশ্ন ব্যাংক থেকে অলরেডি সমাধান করে ফেলেছেন, কিন্তু এখানে অনেকেই অনেক কিছু বুঝে নাই। সো সেই ব্যাখ্যাগুলা, সেই প্রশ্নের উত্তরগুলা এবং সেখান থেকে বেসিকে আমরা সলভ করব, ঠিক আছে? ওকে, যেমন ধরেন বাক্য থেকে একটা প্রশ্ন আসলো, আমরা চট করে বাক্যের বেসিকটা পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা আজকের ক্লাসে আজকে ফার্স্ট ক্লাস করতেছেন। ওকে, তাহলে চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কিন্তু স্ক্রিনে হাজির হয়ে গিয়েছে, অলরেডি 250 ক্রস করে ফেলেছে আজকে আমাদের ক্লাসের স্টুডেন্ট। চলেন আজকের ক্লাসটা প্রথম যে প্রশ্নটা আমাদের স্ক্রিনে আসছে সেটার উত্তর আমরা খুঁজি, ঠিক আছে? ওকে, প্রথম যে প্রশ্ন আমাদের স্ক্রিনে আসছে সেটার উত্তর কি হবে? বঙ্গভাষা কবিতায় মজিনু শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মজিনু, বঙ্গভাষায় মজিনু কোন
অর্থে ব্যবহৃত হয়েছে? দেখেন বঙ্গভাষায় মজিনু কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কি বলছে? মজিনু। মজিনু মানে কি? আমি হচ্ছে মজে গেলাম, তাই না? মজিনু মানে হচ্ছে মজে গেলাম, তার মানে কি আমি পাগল হয়ে গেলাম। পাগল হয়ে যাওয়াকে আমরা বাংলায় কি বলি? মগ্ন হয়ে যাওয়া, ঠিক আছে? মগ্ন হওয়া। আর এই মগ্নের আরেকটা প্রতিশব্দ হচ্ছে বিভোর। তাহলে অপশনে যদি বিভোর থাকে বিভোর দাগাবো, অপশনে যদি মগ্ন থাকে মগ্নও দাগাতে পারি, ঠিক আছে? তাহলে এখানে মজিনু কথাটার মানে কি? মজে গেলাম বা হচ্ছে গলে গেলাম। আমাদের ইমোজি আছে না একটা গলে যাওয়া ইমোজি, সো মেসেঞ্জারের সেই গলে যাওয়া ইমোজিটার কথা চিন্তা করেন। এটা হচ্ছে মগ্ন হওয়া বা বিভোর হওয়াকে বোঝায়, ঠিক আছে? অলরেডি 333 আমাদের আজকের স্টুডেন্ট সংখ্যা, 354। ওকে, এই বিষয়টা হচ্ছে স্টুডেন্ট সংখ্যাটা হচ্ছে ক্রমে ক্রমে মানে সেকেন্ডের মধ্যে বেড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 370, আচ্ছা 400 500 ক্রস করে ফেলেন, 370 হয়ে গেছে অলরেডি। 2 নাম্বার প্রশ্নতে আমরা একটা বাক্যের বেসিক থেকে প্রশ্ন পেয়েছি, ঠিক আছে? একটা বাক্যের বেসিক থেকে প্রশ্ন পেয়েছি। ওকে, সো বাক্যের বেসিক থেকে প্রশ্ন পেয়েছি। হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষের কোথায় পড়ে? নিরীহ মানুষের দৃষ্টি কোথায় পড়ে? আমার যদি হাতে বন্দুক থাকে নিরীহ মানুষের দৃষ্টি পড়ে কোথায়? পশু পক্ষীর দিকে, ঠিক আছে? সো এখানে 426 প্লাস, ওকে মাশাআল্লাহ। সো পশু পক্ষীর দিকে, এটি কোন ধরনের বাক্য? এখন দেখেন আপনাদের অনেকেরই মনে হচ্ছে এত বড় লাইন, তার মানে নিশ্চয়ই এটা জটিল বা যৌগিক। একটু দেখেন, আপনাকে জটিল বাক্য দিবে কখন? জটিল বাক্য হবে যখন আপনাকে কোনো শর্ত অপেক্ষা শর্ত এবং সাপেক্ষ দেয়া হবে, ঠিক আছে? যদি তুমি আসো তাইলে আমি যাব, তাহলে আমি যাব, ঠিক আছে? যদি মেঘ ডাকে তাহলে বৃষ্টি হবে, ঠিক আছে? সো দেখেন এরকম শর্ত সাপেক্ষ দেওয়া হবে যদি জটিল বাক্য হয়। আর যৌগিক বাক্য কখন হবে? যৌগিক বাক্য হবে যখন আপনার প্রথম যে খণ্ডাংশটা আছে, হাতে বন্দুক থাকলে এটাকে আমরা খণ্ডাংশ বলি, মানে একটা বাক্যের অর্ধেক, ঠিক আছে? একটা খণ্ড। তাহলে প্রথম যে খণ্ড বলি, ঠিক আছে? খণ্ড ধরি তো প্রথম যে খণ্ড, এই খণ্ডের শেষে যদি দাড়ি দেয়া যায় এবং এইটুকু যদি একটা পূর্ণাঙ্গ স্বাধীন বাক্য হয়, তাহলে পুরো বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য, ঠিক আছে? তাহলে দেখেন আমি যদি বলি লোকটি গরিব, লোকটি হচ্ছে গরিব, লোকটি গরিব কিন্তু হচ্ছে সৎ। তাহলে দেখেন লোকটি গরিব, এখানে যদি আমি একটা দাড়ি দেই তাহলে এতটুকুকে আমরা একটা বাক্য বলতে পারি, ঠিক আছে? পূর্ণাঙ্গ বাক্য বলতে পারি। লোকটি গরিব, একটা দাড়ি দিলাম, তাহলে এতটুকু যদি মিনিংফুল একটা সেন্টেন্স হয়, তাহলে পুরো যে বাক্যটা, এই পুরো বাক্যটাকে আমি কি বলতে পারি? যৌগিক, ঠিক আছে? তাহলে যৌগিক হইতে হলে প্রথম যে হাফ, সেই হাফটা নিজেই একটা বাক্য হইতে হবে, সেই হাফটা কি হইতে হবে? নিজেকেই একটা বাক্য হইতে হবে, ঠিক আছে? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা লিজেন্ড হিয়ার টিম থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে 554 প্লাস স্টুডেন্ট সংখ্যা হবার জন্য। 574 চলে যাচ্ছে। আচ্ছা, 1000 ক্রস করতে পারে নাকি একটু দেখেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতটুকু থাকার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে করি, ঠিক আছে? খুব সুন্দরভাবে আজকের ক্লাসটা করি। ওকে আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে আজকে সাথে থাকার জন্য। তাহলে আমাদের 2 নাম্বারের অ্যান্সার আমরা কি পাইলাম? হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষের দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে। এই টাইপের বাক্যগুলোকে আমরা বলবো সরল বাক্য, কারণ একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। যেমন মেঘ গুড়গুড় করলে বা মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটা কোন ধরনের বাক্য? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটা ডেফিনেটলি একটা সরল বাক্য, ঠিক আছে? এটা ডেফিনেটলি একটা কি বাক্য? সরল বাক্য। সো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে সরল বাক্য, ঠিক আছে? রাইট অ্যান্সার হবে সরল বাক্য। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? 2 নাম্বারের উত্তর, 2 এর উত্তর পাইলাম হচ্ছে অপশন এ, সরল বাক্য। পরের প্রশ্নে যাচ্ছি। ওস্তাদ কোন ভাষার শব্দ? আপনারা
দয়া করে ব্যাখ্যা একটু কম দেন। আচ্ছা, যারা হচ্ছে বুঝতেছে না বেসিক, তাদের ব্যাখ্যা জানা দরকার, এজন্যই হচ্ছে আমরা ব্যাখ্যা দিয়ে ক্লাস নেই, এটাই আমাদের লিজেন কেয়ারের ক্লাসের বৈশিষ্ট্য। আর যারা শুধু প্রশ্ন উত্তর চায়, তাহলে তো আপনার কাছে বই আছে, কোশ্চেন ব্যাংক আছে, আপনি প্রশ্ন উত্তর কিন্তু সমাধান করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন ওস্তাদ কোন ভাষার শব্দ। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন। আজকের ক্লাসে যারা নোট করবেন, আজকের ক্লাসে যারা সাজেশন লিখবেন, বিশ্বাস করেন বাংলায় আপনাদের এর চেয়ে বেশি হেল্প আর কখনোই হবে না। আজকের ক্লাসটা সুন্দর মতো যখন আপনাকে বলবো যে নোট করতে, তখন একটু দয়া করে নোট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের ও মাই গড 600 ক্রস করে ফেলেছে, ভীষণ খুশি লাগতেছে। সো আপনাদের সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ। ওকে, তাহলে দেখেন ওস্তাদ কোন ভাষার শব্দ প্রশ্ন আসছে, সবাই একটু খাতা কলম নেন আর লেখেন যে আপনার ন্যাশনালে যখন আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন ডেফিনেটলি শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসবে, শব্দ ভান্ডার বা শব্দের শ্রেণী বিভাগ, এখান থেকে আপনার ডেফিনেটলি 100% এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা কি কি পড়বো বলেন? শব্দ ভান্ডার থেকে আমরা ডেফিনেটলি বিদেশি শব্দ পড়বো। কি পড়বো? বিদেশি শব্দ। এবার লিখেন বিদেশি শব্দ থেকে কি পড়বেন। সবার ফার্স্টে আরবি শব্দ পড়বেন, আরবি শব্দ। আমি কিন্তু একই সাথে ক্লাস নিচ্ছি, প্রশ্ন সমাধান করাচ্ছি এবং সাজেশন দিচ্ছি, সুতরাং যারা সাজেশন মিস করতেছেন তারা দয়া করে এটা কইরেন না, ঠিক আছে? তারা দয়া করে এটা কইরেন না। ওকে, তাহলে আরবি শব্দ পড়বো নাম্বার 1। তারপরে 2 নাম্বার হচ্ছে ফার্সি শব্দ পড়বো। আমাদের যে কোনো বইয়ে ফার্সি শব্দ আরবি শব্দ দেয়া আছে, সেগুলোর লিস্টটা আমরা পড়ে ফেলবো। এরপর 3 নাম্বার হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি আর ফার্সি কিন্তু এক না, সো এই দুটো থেকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন দিয়ে দেয়, আরবি, ফার্সি, ফরাসি। এরপরে পড়বো হচ্ছে পর্তুগিজ। কি পড়বো বলেন? পর্তুগিজ। কি পড়বো? পর্তুগিজ শব্দ পড়বো, পর্তুগিজ শব্দ, ঠিক আছে? পর্তুগিজ শব্দ পড়বো। ওকে, সো কোনো না কোনো কিছু যদি না পড়তে মন চায়, পর্তুগিজ, আরবি, ফার্সি, ফরাসি এগুলো একটু পড়েন, ঠিক আছে? এগুলো একটু পড়েন। তাহলে ওস্তাদ কোন ভাষার শব্দ? ওস্তাদ কোন ভাষার শব্দ? ওস্তাদ কোন ভাষার শব্দ? আচ্ছা, আমি অলরেডি কিন্তু অনেকগুলো উত্তর পেয়ে গেলাম, অলরেডি কিন্তু নোট করতেছেন কেউ? হ্যাঁ, নোট করেন, ঠিক আছে? ওস্তাদ কোন ভাষার শব্দ? ওস্তাদ কোন ভাষা থেকে শব্দ? তাহলে আমাকে একটু বলেন যে ওস্তাদ কি ধরনের শব্দ, কোন ভাষা থেকে আগত শব্দ? আমি দেখতে পাচ্ছি অনেক বেশি হচ্ছে অ্যান্সার আসতেছে। 3-এর উত্তর হচ্ছে বি, আরবি। 3-এর উত্তর হচ্ছে বি, আরবি। আচ্ছা, এটা কোন ভাষা থেকে শব্দ? আমি অলরেডি অনেকগুলো উত্তর পেয়েছি 3B, কিন্তু ওস্তাদ হচ্ছে ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে? আপনারা অনেকেই কমেন্ট করেছেন আরবি, একটু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনাদেরটা ভুল হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে ওস্তাদ ফার্সি ভাষা থেকে আগত, ঠিক আছে? ফার্সি ভাষার শব্দ থেকে ওস্তাদ শব্দটি আগত, ফার্সি ভাষার শব্দ থেকে ওস্তাদ শব্দটি আগত। ওস্তাদ কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে? ওকে, সো আমরা 3 নাম্বার প্রশ্ন সলভ করলাম। আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। জেল আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে কার উক্তি? জেল আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে কার উক্তি? রাইট অ্যান্সার কি হবে? আমি একটু দেখতে চাই রাইট অ্যান্সারটা কি হবে এবং কে এটার উত্তর দিতে পারে, ঠিক আছে? কে এটার উত্তর দিতে পারে? ওকে, জেল আদালতে নালিশ করিয়া নয়, এটা কার উক্তি? কোথা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই এটা বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে, নাকি বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে? তাহলে জেল আদালতে নালিশ করিয়া নয়, জেল আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, এটা কার উক্তি? কে বলছে এই কথাটা? কে বলেছে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? উপরের আদালতের হুকুমে, উক্তিটি কার? খুড়ার, লেখকের, মৃত্যুঞ্জয়ের, বিলাসীর? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানান যে এই রাইট অ্যান্সারটা কি হবে। আমি দেখতে পাচ্ছি অনেক পরিমাণে অ্যান্সার আসতেছে, এটা রাইট অ্যান্সার কি হবে? 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? খুড়ার, লেখকের, মৃত্যুঞ্জয়, বিলাসীর? রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে?
রাইট অ্যান্সার কি হবে? ক্ষুরার লেখকের মৃত্যুঞ্জয়ের 82। রাইট অ্যান্সার কি হবে? 4-এর উত্তর কি হবে? দেখেন এই যে উক্তিটি, এই উক্তিটি হচ্ছে 4 নম্বরের যে প্রশ্ন, এই 4 নম্বরের প্রশ্নের যে উক্তিটি, এই উক্তিটি হচ্ছে বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে এবং এই উক্তিটি হচ্ছে নেরার, ঠিক আছে, নেরার। এবং আপনারা জানেন যে বিলাসী গল্পটা কার জবানিতে? বিলাসী গল্পটি হচ্ছে নেরার জবানিতে রচিত এবং এখানে এই নেরা মূলত হচ্ছে লেখক। নেরা মূলত কি বলেন তো? নেরা হচ্ছে এখানে লেখকের ছোটবেলা। তো এই নেরা হচ্ছে মূলত কে বলেন তো? নেরা মূলত হচ্ছে লেখক, ঠিক আছে, নেরা মূলত কে? লেখক। সো লেখক আর নেরা দুটো কিন্তু আলাদা কেউ না, দুজন একই, ঠিক আছে। তাহলে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লেখকের এবং এই উক্তিটি বইয়ে কার ছিল? কার জবানিতে? নেরার ছিল, ঠিক আছে। ওকে, 5 নাম্বার, কেলিনো শব্দের অর্থ কি? কেলিনো শব্দের অর্থ কি? ওকে, তাহলে আমাদের 4 নাম্বারের অ্যান্সার পেলাম হচ্ছে 4-এর বি, লেখকের। 4-এর অ্যান্সার পেলাম 4-এর বি, লেখক, বি। ওকে, এবার 5 নাম্বার। 5 নাম্বার, কেলিনো শব্দের অর্থ কি? একটু দ্রুত আমাকে অ্যান্সার দেন যে কেলিনো, কেলিনো শব্দের অর্থ কি? কেলিনো শব্দটির অর্থ কি? কেলিনো শব্দের অর্থ কি? কিলাকিলি করলাম, খেলা করলাম, সাঁতার কাটলাম, সংগ্রহ করলাম। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এই যে কেলিনো, এখানে কেলি মানে হচ্ছে খেলি, ঠিক আছে, কেলি মানে হচ্ছে খেলি। তার মানে কেলিনো মানে কি বলেন তো? কেলিনো মানে হচ্ছে খেলা, খেলা করা। কেলিনো মানে কি বলেন তো? খেলা করা বা খেলা আমি করতেছি, খেলা করলাম, ঠিক আছে। তাহলে কেলিনো মানে হচ্ছে খেলা করলাম। কেলিনো শব্দের অর্থ কি? কেলিনো শব্দের অর্থ হচ্ছে খেলা করলাম। 5-এর রাইট অ্যান্সার কি? 5-এর রাইট অ্যান্সার হচ্ছে খেলা করলাম। 5-এর রাইট অ্যান্সার হচ্ছে 5-এর বি। 5-এর বি হচ্ছে 5-এর রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যাওয়ার আগে আপনারা সুন্দর মতো একটু দেখেন, এনইউ বুস্টার হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মূল মন্ত্র। কারণ এই একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 10,000-এর বেশি প্রশ্ন আছে। সো আপনি যদি শুধুমাত্র 10,000 প্রশ্ন পড়েন, প্রশ্নের উত্তর পড়েন, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দর মতো এনইউ বুস্টার পড়েই একদম চান্স পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তাহলে 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। কোন শব্দটি আরবি? তাসবি, দোজক, গুনাহ, ফেরেশতা। একটু আমাকে দ্রুত, একটু দ্রুত আমাকে অ্যান্সার করবেন, ঠিক আছে, একটু দ্রুত অ্যান্সার করবেন। এবার থেকে এনইওর জন্য ক্লাস নিয়েন ইনশাআল্লাহ, এবং ক্লাস নিলে আমি চেষ্টা করব ক্লাসের পাশাপাশি আপনাদেরকে একটু সাজেশন দেওয়ার, ঠিক আছে, একটু সাজেশন দেওয়ার। ওকে, তাহলে কোন শব্দটি আরবি? তাসবি, দোজক, গুনাহ, ফেরেশতা। রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? আমাদের 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কোনটা আরবি শব্দ? কোনটা আরবি শব্দ? 6 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার, 6 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার তাসবি, দোজক, ফেরেশতা। ফেরেশতা হচ্ছে ফার্সি ভাষা। দোজক কি বলেন তো? দোজক হচ্ছে ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে। এটার আরবি কি বলেন তো? এটার আরবি হচ্ছে জাহান্নাম, জান্নাত, জাহান্নাম। তাহলে 6 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? 6-এর রাইট অ্যান্সার হচ্ছে তাসবি। তাসবি হচ্ছে আরবি ভাষার শব্দ। 6 নাম্বার কি বলেন তো? আরবি ভাষার শব্দ হচ্ছে তাসবি। এবার 7-এ যাচ্ছি। 7 নাম্বার প্রশ্ন, দুধটুকু খেয়ে নাও। এই বাক্যে দুধের সাথে যে আমি টুকু ইউজ করলাম, এটার নাম কি? এটার নাম কি? প্রত্যয়। প্রত্যয়, বিভক্তি, পদাশ্রিত নির্দেশক এবং ধাতু। দেখেন আমরা যদি কখনো নির্দিষ্ট করে দেই, ঠিক আছে, আমরা যদি কখনো কোনো বিশেষ্য পদকে নির্দিষ্ট করে দেই বা হচ্ছে নির্দেশ করি, ঠিক আছে, যেমন বইটা আমাকে দাও, বইটা আমাকে দাও, তাহলে নির্দেশ করা, নির্দিষ্ট করা, এগুলোকে কি বলে বলেন তো? এগুলোকে বলা হয় নির্দেশক। আর যেহেতু এগুলো পদের শেষে বসে, কোথায় বসে? পদের শেষে, এর জন্য এটাকে বলা হয় পদাশ্রিত, মানে পদের শেষে আশ্রিত। এর জন্য এখানে যে টুকু আছে, এই টুকুটা কি বলেন তো? পদাশ্রিত নির্দেশক। এটা কি বলেন তো? পদাশ্রিত নির্দেশক। তাহলে আমাদের 7-এর অ্যান্সার হচ্ছে অপশন সি, পদাশ্রিত নির্দেশক। তারপরে পরের প্রশ্নে যাচ্ছি। হ্রি এর অর্থ কি? হ্রি এর অর্থ কি? দ্রুত আমাকে কমেন্ট করে জানান যে হ্রি এর অর্থ কি?
হ্রি শব্দের অর্থ কি? এটা একটা বৌদ্ধ শব্দ, ঠিক আছে? যারা খাতা কলম নিয়ে বসছেন দ্রুত লিখে ফেলেন, এটা হচ্ছে একটা বৌদ্ধ শব্দ, ঠিক আছে? এটার আবিধানিক অর্থ কি? এটার আবিধানিক অর্থ হচ্ছে আত্মসম্মান বা বিবেক, ঠিক আছে? এটার আবিধানিক শব্দ কি বলেন তো? হ্রি এর আবিধানিক শব্দ হচ্ছে আত্মসম্মান বা বিবেক, ঠিক আছে? হ্রি থেকে কি আসছে? আত্মসম্মান বা বিবেক। তো আত্মসম্মান, বিবেক বা সম্মান, এটার সাথে কানেক্টেড কি বলেন তো? লজ্জা, ঠিক আছে? হ্রি থেকে আসছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে ঋণ, ঠিক আছে? ঋণ, এই ঋণ মানে হচ্ছে লজ্জিত হওয়া। ঋণ মানে কি? লজ্জিত হওয়া। সো ঋণ মানে যদি লজ্জিত হওয়া হয় তাহলে হ্রি শব্দের অর্থ কি? হ্রি শব্দের অর্থ হচ্ছে লজ্জা। রাইট আনসার কি? লজ্জা। দ্রুত কমেন্ট করবেন এবং দ্রুত হচ্ছে লিখে ফেলবেন, নোট ডাউন করে ফেলবেন, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত লিখে ফেলবেন, ঠিক আছে? ওকে, তাহলে 8 অ্যান্সার কি পাচ্ছি? 8 অ্যান্সার পাচ্ছি হচ্ছে হ্রি শব্দের অর্থ হচ্ছে লজ্জা। হ্রি শব্দের অর্থ লজ্জা। সি, এবারে আমরা 9 যাচ্ছি। অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? দ্রুত খাতা নেন এবং লিখে ফেলেন। অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? আপনারা একটা দ্রুত খাতা নেন, কলম নেন এবং লিখে ফেলেন দ্রুত। আমরা এখন একটা ডিজিটের ছন্দ শিখবো এবং এটা কখনোই ভুলবো না। 32, 8 এবং 10 কি শিখবো? 32, 8, 10, ঠিক আছে? এই 32টা হচ্ছে পূর্ণ মাত্রা। 32টা কি? পূর্ণ মাত্রা। আর 8টা হচ্ছে অর্ধমাত্রা। 8টা কি? অর্ধমাত্রা। আর 10টা হচ্ছে মাত্রাহীন। মনে রাখবেন 10টা কি? মাত্রাহীন। তাহলে পূর্ণ মাত্রা 32টা, অর্ধমাত্রা 8টা এবং মাত্রাহীন কয়টা? 10টা। এই টোটাল কয়টা হলে বলুন তো? টোটাল হচ্ছে 50টা এবং এই টোটালকে বলা হয় মোট বর্ণ, ঠিক আছে? মোট বর্ণ হচ্ছে কয়টা? 50টা। এবার আসেন আমরা একটু ভাগ করি যে স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা, ঠিক আছে? স্বরবর্ণ কয়টা আর ব্যঞ্জন বর্ণ কয়টা, ঠিক আছে? আচ্ছা দেখেন, মাত্রাহীনে এখানে আমরা ব্যঞ্জন বর্ণটা আগে লিখি। 6টা ব্যঞ্জন বর্ণ, 4টা স্বরবর্ণ। কয়টা? 6টা ব্যঞ্জন বর্ণ, 4টা স্বরবর্ণ। অর্ধমাত্রায় 7টাই হচ্ছে কি বলেন তো? 7টাই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। মাত্র একটা স্বরবর্ণ আছে আমাদের অর্ধমাত্রায়, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে রি। এই রি হচ্ছে একমাত্র আমাদের অর্ধবর্ণ, ঠিক আছে? অর্ধমাত্রার বর্ণ। তাহলে 7 আর 1 কয়টা হলো? 8টা। আর এখানে 32টা কেমনে হবে? 26টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 6টা হচ্ছে আমার কি বলেন তো? 6টা হচ্ছে আমাদের স্বরবর্ণ। তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টা, অর্ধমাত্রার স্বরবর্ণ 1টা এবং মাত্রাহীন স্বরবর্ণ 4টা। টোটাল কয়টা হলো? 11টা। 11টা স্বরবর্ণ। আচ্ছা, পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টা, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টা, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টা। তাহলে আমার টোটাল কয়টা হইলো বলেন তো? টোটাল কয়টা হইলো? টোটাল কয়টা হইলো বলেন তো? টোটাল হইলো 39টা, ঠিক আছে? সরি, টোটাল হইলো হচ্ছে 29টা, ঠিক আছে? ওকে, একটা হলে বর্ণ, সবগুলো হলে বর্ণমালা। হ্যাঁ, একটা হচ্ছে একটা উল্টা বলছেন। আমাদের বর্ণমালা হচ্ছে একটা, ঠিক আছে? বর্ণমালা হচ্ছে একটা এবং বর্ণ হচ্ছে 50টা, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন, আমাদের বর্ণমালা কয়টা? একটা এবং বর্ণ হচ্ছে 50টা। তাহলে আমাকে বলছে অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ। অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ 7টা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। রাইট অ্যান্সার কি? অপশন এ। ওকে, অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা তাহলে? অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টা। আপু এত ভাগ করে কি হবে? যেখানে গুণ করি জীবন চলে না। আপনি গুণ করেন, যোগ করেন, যাই করেন, দেখা যাবে যে আপনার কোনোভাবেই জীবন চলবে না। দিন শেষে লাভ নাই, লস নাই, জীবনটাই লস। অর্পণ ভাই, আচ্ছা নিচের কোনটিতে বিদেশি শব্দের প্রত্যয় আছে? দর, দালান, দক্ষিণায়ন, ফুলদানি, ফি, বছর। রাইট অ্যান্সার কি বলেন? প্রত্যয় আমাকে খুঁজতে বলছে, ভুলেও কিন্তু উপসর্গ খুঁজছেন না, ঠিক আছে? প্রত্যয় আমাকে খুঁজতে বলছে, সো আমরা প্রত্যয়ের দিকে যাব, উপসর্গ খুঁজবো না, ঠিক আছে? প্রত্যয় খুঁজতে বলছে, প্রত্যয় খুঁজবো, উপসর্গ খুঁজবো না, ঠিক আছে? 39টা, হ্যাঁ 39টা। ওকে,
দর দালান, দক্ষিণায়ন, ফুলদানি এবং ফি বছর। রাইট অ্যান্সার কি হবে? কোনটাতে বিদেশি প্রত্যয় আছে? দেখেন দানি, এই দানি হচ্ছে বিদেশি প্রত্যয়। দানি কি? দানি হচ্ছে বিদেশি প্রত্যয়, ঠিক আছে, দানি হচ্ছে বিদেশি প্রত্যয়। আচ্ছা, প্রত্যয় উপসর্গ থেকে আমরা কি পড়বো? দ্রুত লেখেন, খাতা কলম নেন, দ্রুত লেখেন। উপসর্গ থেকে আমরা কি পড়বো এবং কি আমাদের জন্য ইম্পর্টেন্ট ফর ন্যাশনালের জন্য, ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে আপু? এগুলা থেকে কমন পড়বে ইনশাল্লাহ। পরীক্ষার পরে আবার দেখা যাবে যে প্রশ্ন সমাধানে আমি আবারও আপনাদেরকে মিলাই দিব যে আসছে নাকি আসে নাই। উপসর্গ থেকে কি পড়বেন আপনারা সবাই একটু দ্রুত নোট ডাউন করেন, খাতা কলম নেন এবং লিখেন। উপসর্গ থেকে কি পড়বেন? সবার ফার্স্টে উপসর্গের অর্থ পড়বেন, ঠিক আছে, উপসর্গের অর্থ। তার মানে মনে করেন যে আপনাকে একটা উপসর্গ দিয়ে বলবে এটা কোন অর্থে বসেছে, ঠিক আছে। যেমন মনে করেন কদবেল, কদবেল, ঠিক আছে, কদবেল। এই কদবেল শব্দতে এই যে কদ উপসর্গটা আছে, এই কদ উপসর্গটা কি অর্থে বসেছে সেটা আপনার প্রশ্ন আসবে। এরপর মনে করেন পাতিহাঁস, পাতিহাঁস, এই পাতিহাঁস শব্দে পাতি শব্দটা কি অর্থে বসছে সেখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। সো অর্থ, উপসর্গের অর্থ পড়বেন এবং দ্বিতীয়ত আপনি কি পড়বেন? বিদেশি উপসর্গ পড়বেন, একদম ঠাডা মুখস্থ করবেন। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ থেকে কোন উপসর্গগুলো পড়বেন? ডেফিনেটলি ফার্সি উপসর্গ পড়বেন, ফার্সি। এরপর পড়বেন হচ্ছে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ পড়বেন, আরবি উপসর্গ পড়বেন। ইংলিশ গুলো আপনারা জানেন, কাজী ফার্সি আর আরবি এই দুটো বাদ দিতে পারবেন না, ঠিক আছে, এই দুটো বাদ দিবেন না, এই দুটো ডেফিনেটলি পড়বেন বিদেশি উপসর্গ থেকে, ঠিক আছে। আর উপসর্গের অর্থ পড়বেন, এই দুটা পড়বেন, দেখবেন আপনার 100% উপসর্গ থেকে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন। সো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ওকে। আচ্ছা, তারপরে দেখেন আমরা প্রকৃতি প্রত্যয় থেকে কি কি কমন পেতে পারি বা কি কি হচ্ছে আমাদের সাজেশন হইতে পারে। প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় থেকে চলেন, প্রকৃতি প্রত্যয় থেকে আমরা কি পড়বো? আমরা হচ্ছে তদিত প্রত্যয় পড়বো, ঠিক আছে। সংস্কৃতকৃত প্রত্যয় পড়তে হবে না, কি পড়বো? তদিত প্রত্যয় পড়বো, তদিত প্রত্যয় পড়বো, ঠিক আছে। নাম শব্দের সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলোকে আমরা বলি তদিত প্রত্যয়। এখান থেকে ডেফিনেটলি আমরা বিদেশি তদিত প্রত্যয় পড়বো, ঠিক আছে। কি পড়বো? বিদেশি তদিত প্রত্যয়, ঠিক আছে, বিদেশি তদিত প্রত্যয়গুলো আমরা পড়বো, বিদেশি তদিত প্রত্যয়, ঠিক আছে। এখান থেকে মোটামুটি সব সময় প্রশ্ন দেয়, যেমন মনে করেন এই টাইপের প্রশ্ন দেয় যে জুৎসই, ঠিক আছে, জুৎসই। তারপর মনে করেন যে মানানসই, আপনারা অনেকেই এই প্রশ্নগুলো শুনেছেন, মানানসই, জুৎসই এবং চলনসই। এখান থেকে প্রশ্ন দেয় যে এই যে সই, এই যে সই, এই যে সই প্রত্যয়, এটা কোন ধরনের প্রত্যয়? এবং এটার অ্যান্সার হয় বিদেশি প্রত্যয়। এটার অ্যান্সার কি হয়? এটার বিদেশি প্রত্যয়, ঠিক আছে। সো এই টাইপের প্রশ্ন আসবে, বিদেশি প্রত্যয় থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। সো এগুলো পড়বেন, এগুলো পড়বেন ডেফিনেটলি। পরের প্রশ্নে যাচ্ছি, নিচের কোন দুটি তদ্ভব শব্দ? নিচের কোন দুটো তদ্ভব শব্দ? পাখি, হাত, চন্দ্র, সূর্য, আওয়াজ, তফাৎ, জানালা, বাবা, ঠিক আছে, ওকে। চলেন তাহলে এখন আমরা দেখি যে কোন দুটো হচ্ছে তদ্ভব শব্দ। একটু দেখেন তদ্ভব শব্দ কি? তদ্ভব শব্দ হচ্ছে যেই সব ধরনের শব্দগুলো, আমাকে আগে জানতে হবে যে এটা কোন ধরনের শব্দ। তদ্ভব শব্দ কোথা থেকে আসছে? অর্ধ তৎসম শব্দ থেকে আসছে। কোথা থেকে আসছে? অর্ধ তৎসম শব্দ থেকে আসছে। অর্ধ তৎসম কোথা থেকে আসছে? তৎসম শব্দ থেকে আসছে। কোথা থেকে? তৎসম। তাহলে তৎসম শব্দ হচ্ছে সবচেয়ে পুরনো শব্দ, ঠিক আছে। সবচেয়ে পুরনো শব্দগুলো কি শব্দ? সবচেয়ে পুরনো শব্দ হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে, তৎসম শব্দ। তাহলে চলেন আমরা একটু শিখি তৎসম শব্দগুলোকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব। আমরা অনেকেই জানি না যে আমরা কিভাবে তৎসম শব্দ চিনবো। তৎসম শব্দ চেনার উপায় দ্রুত কমেন্ট না করে দ্রুত খাতা কলমে লিখেন, ঠিক আছে, দ্রুত খাতা কলমে লেখেন। আপনার হাসি সুন্দর, হ্যাঁ তো একবারও ক্লাসে হাসি নাই, হাসি সুন্দর বলছেন। আচ্ছা দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু পড়ি নাই, এই 10 দিনে কি পড়বো? এই 10 দিনকে 10 বছর মনে করেন, একটা দিনকে 1 বছরের মতো মনে করেন। 1 বছরে আপনি যা পড়ছেন, আমি জানি আপনি 1 বছরে কিছুই পড়েন নাই, মানে যতটুকু পরিমাণে পড়েছেন ততটুকু পরিমাণ একদিনে পড়েন, ঠিক আছে।
আপনার দিনে 24 ঘন্টা, জানার দরকার নাই, দিনে 24 ঘন্টা হোক, দিনে 2 ঘন্টা হোক, দিনে 48 ঘন্টা হোক, আপনি দিনের 4 ভাগের 3.5 ভাগ পড়েন, 4 ভাগের 3.5 ভাগ পড়েন, আর বাকি অর্ধেক ভাগ, বাকি যে হাফ আছে সেইটুকু আপনি সব কাজ করতে পারবেন। কিন্তু এইটুকু টাইমের মধ্যে আপনার কি দরকার বলেন তো? নামাজ পড়া দরকার, খাওয়া দাওয়া দরকার, মানুষের সাথে একটু কথা বলা দরকার, একটু ঘুম দরকার। এইটুকু করেন আর 3.5 ভাগ পড়েন, তাহলে আপনার অনেক হয়ে যাবে, ঠিক আছে? অনেক অনেক শেষ হয়ে যাবে, ঠিক আছে? পড়াশোনা চাঙ্গে আমি ভাসি গাঙ্গে, এখনই গাঙ্গে ভাসলে হবে না, আপনাকে চান্স পেতে হবে, চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এরপর দেখবেন বিশ্ববিদ্যালয়ে খালি চিল আর চিল এবং গাং আর গাং, তখন আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গাঙ্গে ভাইসেন, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এনিউ বুস্টারের নিতে কোথায় নক দিব? আপনি লিজেন কেয়ারের পেজে নক দিতে পারেন, আপনি হচ্ছে এখানে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমি কোন স্কুলের? আচ্ছা, আমার স্কুল এবং কলেজ ছিল বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আমি এখন পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং পড়াশোনা করছি বাংলা বিভাগে, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে আমার পরিচয়। আমার নাম ফাতিন ইশরাক মিম, ঠিক আছে? এবং আমি 2021-22 সেশনের জাহাঙ্গীরনগরের সি ইউনিটে সেকেন্ড হই। শেষ, এবার আমার পরিচয় শেষ। আমরা পড়তেছিলাম তৎসম শব্দ আমরা কিভাবে চিনবো, রাইট? আচ্ছা, তাহলে দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন তৎসম শব্দ আমরা কিভাবে চিনবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন তৎসম শব্দ আমরা চিনবো হচ্ছে যদি রফলা থাকে, যদি জফলা থাকে, যদি দীর্ঘ উকার থাকে, যদি রিকার থাকে, যদি রেফ থাকে, যদি জফলা লিখেছি, তাই না? জফলা লিখেছি, রেফ লিখেছি, রিকার লিখেছি, দীর্ঘ উকার লিখেছি, এবং যদি মনে করেন যে মূর্ধন্য স থাকে, তারপর যদি ক্ষীয় থাকে, যদি হ সংযুক্ত ম থাকে, এবং যদি কোনো যুক্ত বর্ণ থাকে, ঠিক আছে? যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ থাকে, এরপর মনে করেন যে মূর্ধন্য আছে, এই টাইপের যদি কোনো শব্দে এই চিহ্নগুলো থাকে তাহলে সেগুলোকে আমরা বলতে পারি তৎসম শব্দ, ঠিক আছে? কি বলতাম? তৎসম শব্দ, ঠিক আছে? তৎসম শব্দ। পালসে আপনার ক্লাস করতাম আপু নার্সিং এর, আলহামদুলিল্লাহ। সো আশা করি ভালো আছেন। সো এই টাইপের জিনিসগুলো থাকলে আমরা কি বলবো বলেন তো? তৎসম শব্দ। এই জিনিসগুলো আজকে যারা যারা লিখেন নাই তারা বলেন তো কি করবেন? তাদের জন্য একটা মারা অপেক্ষা করতেছে, কারণ এই জিনিসগুলো থাকলে যে তৎসম শব্দ হবে এটা অনেকেই জানে না। দেখেন চন্দ্র, এখানে রফলা আছে, এখানে রেফ আছে, এখানে দীর্ঘ উকার আছে, ডেফিনেটলি এটা কি বলেন তো? এই দুটো শব্দই হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে? আচ্ছা, তৎসম শব্দ আমি চিনে ফেললাম। এরপরে মনে করেন অর্ধ তৎসম শব্দ কিভাবে চিনবো? যেগুলো হচ্ছে অব্যবহৃত, মানে আমরা এখন সচরাচর ব্যবহার করি না, সেগুলোকে বলি অর্ধ তৎসম। মনে করেন ছেড়াদ্দ, ছেড়াদ্দ আমরা এখন ইউজ করি না, আমরা ইউজ করি কি? শ্রাদ্ধ। কি ইউজ করি? শ্রাদ্ধ। ছেড়াদ্দ ইউজ করি না। সো এগুলো হচ্ছে অব্যবহৃত অর্ধ তৎসম। এরপর আসতেছে তদ্ভব। তদ্ভব হচ্ছে সবচেয়ে লেটেস্ট, ঠিক আছে? সবচেয়ে লেটেস্ট। যেমন ধরেন এখানে ছিল আগে হস্ত, তাহলে বলেন এটা কি শব্দ? যুক্ত বর্ণ আছে, তাহলে এটা তৎসম। হস্ত থেকে আসছে হত্থ, কি আসছে? হত্থ। এখন এটা কি আমরা ইউজ করি? অপরিচিত লাগতেছে না? তাহলে এটা অর্ধ তৎসম শব্দ। হত্থ থেকে আসছে হচ্ছে হাত। এবার দেখেন এটাকে কি আমরা ইউজ করি, তাহলে এটা হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে এখানে পাখি হাত দুটোই হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, পাখি হাত দুটোই হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? আচ্ছা, 12 নাম্বার, অবজ্ঞাত শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? ঠিক আছে, অবজ্ঞাত শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? অবজ্ঞাত শব্দটি শুদ্ধ উচ্চারণ কোনটি? তাহলে রাইট অ্যান্সার কি হবে? অবজ্ঞাত, অবজ্ঞাত, অবজ্ঞাত এবং হচ্ছে অবজ্ঞাত। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আপু এখন ডিটেলস পড়বো নাকি এমসিকিউ প্র্যাকটিস করব? এমসিকিউ প্র্যাকটিস করবেন। এরপর এমসিকিউ করতে গিয়ে আপনি কিভাবে করবেন? শুধু প্রশ্নোত্তর না, প্রশ্ন পড়বেন, এরপর আপনি নিজে দাগাবেন। যদি উত্তর দিতে না পারেন, যদি আপনার আটকে যায়, তাহলে আপনি ওইটার বেসিকে যাবেন, বেসিক ক্লিয়ার করে আসবেন, তারপর আবার উত্তর দিতে যাবেন, ঠিক আছে? ভুলেও উত্তরপত্র দেখবেন না এবং প্রশ্ন এভাবেই শেষ করবেন। তাহলে দেখা যাবে আপনার কনফিডেন্সটাও বাড়তেছে এবং একই সাথে বেসিকটাও ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? আপনি র্যান্ডমলি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবেন, যেখানে আটকে যাবেন সেটার বেসিকে গিয়ে ক্লিয়ার করে আসবেন, ঠিক আছে? ওকে,
তাহলে দেখেন অবজ্ঞাত এটার কি, এটার হচ্ছে সঠিক উচ্চারণ কি, সঠিক উচ্চারণ হচ্ছে অবজ্ঞাত। ঠিক আছে, সঠিক উচ্চারণ কি, অবজ্ঞাত। দেখেন এখানে যে জ্ঞাত লেখা আছে এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ হচ্ছে জ্ঞাত, গয় জফলা। তাহলে জ্ঞাত, এটার গয় জফলা চন্দ্রবিন্দু আছে, জ্ঞাত। তাহলে যেহেতু এখানে যুক্ত বর্ণ আছে এর জন্য এখানে যে শুরুতে অব আসছে এই অবর সাথে আরেকটা হচ্ছে দ্বিত হয়েছে, শব্দটা উচ্চারণে দ্বিত হয়েছে, তার মানে ডাবল গ আসছে, ডাবল গ। তাহলে অবজ্ঞাত কি হবে, অবজ্ঞাত। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। এবার 12 নাম্বার শেষ, 13 নাম্বার প্রশ্নে যাচ্ছি। যত চাও তত লও, এই বাক্যে একাধিক সর্বনাম পদকে কি বলে? একাধিক সর্বনাম, সর্বনামের অনেক ভাগ আছে, ঠিক আছে, সর্বনামের অনেক ভাগ আছে। এখানে দেখেন একাধিক সর্বনাম, এখানে সর্বনাম আগে ফাইন্ড আউট করেন। সর্বনাম কোনটা? সর্বনাম হচ্ছে যেটা বিশেষ্যের পরিবর্তে বসে, তাই না? বিশেষ্য মানে কি, নাউন, যেটা বিশেষ্যের পরিবর্তে বসে সেটাকে আমরা বলি সর্বনাম। তাহলে এখানে সর্বনামটা কি? এখানে সর্বনাম হচ্ছে যত আর তত। দেখেন আপনি যতটুকু চাবেন আপনি ততটুকু নিবেন, ঠিক আছে, ততটুকুই নিবেন আপনি, যতটুকু আপনি চাবেন। তার মানে ইট ডিপেন্ডস অন, যতটুকু আপনি চাবেন তার উপর ডিপেন্ড করতেছে আপনি ততটুকু নিবেন, তাই না? তাহলে এই দুটো কি বলেন তো, একটা আরেকটা সাপেক্ষ, এর জন্য এটাকে আমরা বলি সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে, সাপেক্ষ সর্বনাম। ওকে আপু আপনি কি বিবাহিত? আচ্ছা, আমার মনে হয় না আমি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, ন্যাশনালের জন্য ক্লাস নিতে আমার এই প্রশ্নের উত্তর দেয়াটা খুব বেশি ম্যান্ডেটরি, ঠিক আছে? আজাইরা প্রশ্নের কমেন্ট করবেন না, আজাইরা প্রশ্ন করবেন না। আজাইরা প্রশ্ন করতে হইলে কি করবেন জানেন? আজাইরা প্রশ্ন করতে হইলে সাইক্রিয়াটিস্টের কাছে যাবেন, মনোবিজ্ঞানী ডাক্তার, তাদেরকে আজাইরা প্রশ্ন করা যায়, ঠিক আছে, কিন্তু টিচারকে আজাইরা প্রশ্ন করা যায় না, ঠিক আছে? ওকে, আমি এটার উত্তর দিতে ইচ্ছুক না এবং আমার মনে হয় না এটার উত্তর দিলে আপনারা চান্স পাবেন বা চান্স পাবেন না, কিছু আটকাই থাকবে, ঠিক আছে? ওকে, ন্যূনতম কমন সেন্স থাকা উচিত এবং ন্যূনতম টিচারকে সম্মান দেওয়া উচিত, এটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, সে সকাল থেকেই যাই যাই করছে। আচ্ছা, একটু আগে একটা কমেন্ট দেখছি যে একজন বলছে তার মানে আপনি শিক্ষক না, আপনি বড় আপু। আচ্ছা, আমার টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যে বছর পরীক্ষায় অ্যাডমিশনে আমি চান্স পেয়েছি সে বছর থেকে সেকেন্ড টাইমারদের পড়ানো শুরু করছি, মানে আমার ব্যাচমেটদের পড়ানো শুরু করছি। তো সেই হিসেবে আমার টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি 4 বছর। আমি অলরেডি ঢাকার বাইরে প্রতি বছর ক্লাস নিতেছি, অফলাইনে অনলাইনে সব জায়গায়। সেখানে আপনি আমাকে শিক্ষক না বলে যদি বড় আপু বলেন তাহলে আপনার মাথায় সমস্যা, আমার মাথায় সমস্যা না, ঠিক আছে? সে সকাল থেকেই যাই যাই করতেছে, এখানে যাই যাই কোন ধরনের পদ? রাইট অ্যান্সার কি হবে? ক্রিয়াপদ, ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া অব্যয়, ক্রিয়া বিশেষণ। রাইট অ্যান্সার কি হবে? ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে? 14 নাম্বার, 14 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে? 14 নম্বরের রাইট অ্যান্সার কি হবে? সে সকাল থেকে যাই যাই করতেছে, এটার রাইট অ্যান্সার কি হবে? সে সকাল থেকেই যাই যাই করতেছে। আচ্ছা, এটা কেমন হবে? এটার রাইট অ্যান্সার কেমন হবে? অনেক সুন্দর অ্যান্সার। হ্যাঁ, যেমন যেমন কুকুর তেমন মুগুর মারা উচিত, তাই না বলেন? এর জন্য রাইট অ্যান্সার এভাবে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, দেখেন তাদেরকে ব্লক করে দিব না, না তাদেরকে ব্লক করে দিলে তো তারা বুঝবে না তাদের ফলটা কোথায়, এর জন্য আগে অপমান করব তারপরে ব্লক করব, বুঝছেন? আচ্ছা, যাই যাই করছে, এখানে ক্রিয়া কই, ভার্বটা কই বলেন তো? ভার্ব হচ্ছে করছে। এখন কেমন করছে, কেমন করছে, কেমনের উত্তর হচ্ছে সব সময় অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কেমন, তার চুলটা সুন্দর, তার চুলটা কেমন, তার চুলটা সুন্দর। তাহলে কেমন সব সময় কি বলেন তো? কেমন সব সময় অ্যাডজেক্টিভ হয়। তাহলে কেমন করছে সে, কেমন করছে, যাই যাই করছে। তাহলে এখানে যাই যাইটা কি? ডেফিনেটলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কিসের অ্যাডজেক্টিভ? ভার্বের অ্যাডজেক্টিভ। তাহলে ক্রিয়ার বিশেষণকে বলতেছি আমরা কি বলেন তো? যাই যাই করছে। যাই যাই করছে কি এখানে? ক্রিয়ার বিশেষণ। আশা করি বুঝতে পারছেন। যারা না জেনে উত্তর দিয়েছেন যে সবাই বলতেছে ক্রিয়া বিশেষণ, তাহলে আমিও বলি ক্রিয়া বিশেষণ। যারা না জেনে না বুঝে উত্তর দিয়েছেন, আশা করি এখন বুঝতে পেরেছেন, ঠিক আছে? আশা করি এখন বুঝতে পেরেছেন। ওকে, এবার 15 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 15 নাম্বার প্রশ্নে যাচ্ছি। এরপর 15 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 15 নাম্বার প্রশ্ন হচ্ছে
আচ্ছা 15 নম্বর প্রশ্ন যাওয়ার আগে আমার সুন্দর একটা পছন্দের স্লাইড আসছে, যেখানে হচ্ছে আমাদের যে টিচার প্যানেল রয়েছে সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচের, সেই টিচার্স প্যানেল রয়েছে। এখানে আমি রয়েছি, রবিন ভাই রয়েছে, আমাদের বাংলার বস নিয়ামুল ভাই রয়েছে, পারভেজ ভাই, পারভেজ স্যার, রায়হান স্যার, শাহরিয়ার ভাই, ইজাদ ভাই, নাগিব, মাহফুজ, কাব্য ভাই। সো আমাদের এটা হচ্ছে লিজেন কেয়ার টিমের আমাদের টিচার্স প্যানেল, যারা হচ্ছে আমরা বিশেষভাবে হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য কোর্স লঞ্চ করেছি। যারা সেকেন্ড টাইমার আছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা 15 নম্বর প্রশ্নে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচ্য এর বিপরীত শব্দ কি? প্রাচ্য এর বিপরীত শব্দ কি? ঠিক আছে, দ্বিতীয় পত্রের জন্য কি শর্ট সিলেবাস পড়বো না আপু? জীবনেও না, ফুল সিলেবাস পড়বেন। দ্বিতীয় পত্র, প্রথম পত্র, বিরোচন যা বলেন পুরো বাংলা ফুল সিলেবাসে পড়বেন। এবং ফুল সিলেবাসের সাথে কি পড়বেন জানেন? ফুল সিলেবাসের সাথে 9-10 এর কিছু গল্প পড়ে যাবেন, যেমন শুভা, ঠিক আছে, শুভা, এই টাইপের গল্পগুলো পড়ে যাবেন। এখান থেকেও প্রশ্ন আসলেও আসতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে প্রাচ্য এর বিপরীত শব্দ জানতে চেয়েছে, তাই না? আচ্ছা, প্রাচ্য হচ্ছে আমাদের দেশীয় জিনিসটাকে বোঝায়, ভারতীয় বা পূর্ব বাংলা, এটাকে আমরা বলতেছি প্রাচ্য। আচ্ছা, প্রাচ্য এর বিপরীত শব্দ হচ্ছে পাশ্চাত্য, ঠিক আছে। প্রাচ্য এর বিপরীত শব্দ কি? পাশ্চাত্য। এবং পাশ্চাত্যর সাথে পাশ্চাত্য সমার্থক শব্দ হচ্ছে প্রতীচ্য, ঠিক আছে। পাশ্চাত্য এর সমার্থক শব্দ কি বলেন তো? পাশ্চাত্য এর সমার্থক শব্দ হচ্ছে প্রতীচ্য। তাহলে প্রাচ্য এর বিপরীত হচ্ছে পাশ্চাত্য, তাহলে প্রাচ্যর বিপরীত এটাও হইতে পারে প্রতীচ্য। তাহলে পাশ্চাত্য এবং প্রতীচ্য দুটোই হচ্ছে সেম জিনিস। পাশ্চাত্য মানে কি? আমাদের দেশীয় না, বিদেশীয়। প্রতীচ্য মানেও সেম। তাহলে প্রাচ্য এর বিপরীত শব্দ কি বলেন তো? প্রতীচ্য, ঠিক আছে। ওকে, সো এটা রাইট অ্যান্সার হচ্ছে প্রতীচ্য। ওকে, তারপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন 16, আশেপাশে কোনো শব্দ নেই, নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ। অস্তি, হ্যাঁ এখানে একটু বানান ভুল আছে। নেতিবাচক যে বাক্যটা আছে এই বাক্যের অস্তিবাচক রূপ জানতে চেয়েছে। অস্তিবাচক রূপ, আশেপাশে কোনো শব্দ নেই, আশেপাশে কোনো শব্দ নেই, আশেপাশে কোনো শব্দ নেই, এটার অস্তিবাচক। অস্তিবাচক মানে কি জানেন? অস্তিবাচক মানে হচ্ছে পজিটিভ। পজিটিভ কথা বলবেন আপনি, কোনো নাবাচক কথা বলবেন না, ঠিক আছে। পজিটিভ, তাহলে পজিটিভ হইতে হইলে আমাকে কি করতে হবে বলেন তো? নাবাচক যে কথাগুলো আছে, নাবাচক, যেমন এই যে নেই, এই নাবাচক কথা বাদ দিতে হবে পজিটিভ করতে হইলে, ঠিক আছে। তাহলে নাবাচক কথা বাদ দিব, কিন্তু অর্থের পরিবর্তন ঘটাইতে পারবো না। তাহলে আশেপাশের কোনো শব্দ নেই, কি হবে? আশেপাশে শব্দ আছে হইলে তো এটা বিপরীত হয়ে যাবে, অর্থ পরিবর্তিত হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে না। আশেপাশে শব্দহীন, আশেপাশে শব্দহীন, আশেপাশে নিঃশব্দ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আশেপাশে কোনো শব্দ নেই, এটার রাইট অ্যান্সার কি হবে? আমি একটু দেখতে চাই আপনারা কি অ্যান্সার করতেছেন। আচ্ছা, অনেকেই বলতেছেন যে আশেপাশে শব্দ আছে, যারা বলছেন তার একটা মারা অলরেডি খাইছেন, এটা রাইট অ্যান্সার, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে কি হবে বলেন তো? এটা কি হবে? শব্দহীন। শব্দহীন বলতে কোনো শব্দ নাই, শব্দহীন, এটা এমন কোনো শব্দ দুনিয়াতে এখনো আবিষ্কারই হয় নাই। তাহলে কি হবে বলেন তো? নিঃশব্দ। কি হবে অ্যান্সার? হবে হচ্ছে নিঃশব্দ, ঠিক আছে। কি হবে? নিঃশব্দ। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, নিঃশব্দ। ওকে, নিঃশব্দ। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন হচ্ছে বজ্র, আটুটিন, ফসকা, গেরো প্রবাদটির অর্থ। দেখেন কত সুন্দর একটা প্রশ্ন আসছে, মানে আপনি এটা উচ্চারণ করতে করতে আপনার পরীক্ষার আধা ঘন্টা চলে যাবে, ঠিক আছে। আপনারা যারা বলতেছেন পরীক্ষার প্রশ্ন কি অনেক কঠিন হয় নাকি অনেক ইজি হয়, একটু দেখেন এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে। বজ্র, রাইট অ্যান্সার কি দেখেন তো, একটু বাগধারা থেকে প্রশ্ন আসছে। তো বজ্র, আটুটিন, আটুটিন, ফসকা, গেরো। বজ্র, আটুটি, ফসকা, গেরো। আটুটিন আছে এখানে, আটুটিন হবে না, আটুটি হবে, ঠিক আছে। 9টা বাদ যাবে, 9টা বাদ যাবে। বজ্র, আটুটি, ফসকা, গেরো, ঠিক আছে। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে বলেন তো? রাইট অ্যান্সার বজ্র। এই বজ্র মানে বজ্র হবে এখানে, বজ্র মানে হচ্ছে কঠিন, ঠিক আছে। এই কথাটার মানে হচ্ছে কঠিন, ঠিক আছে। আটুটি, আটুনি, আটুনি মানে হচ্ছে বাধা, ঠিক আছে। বজ্র, আটুনি মানে কঠিন
বাধা। ফসকা মানে কি বলেন তো? ফসকা মানে হচ্ছে ফসকে যাওয়া। ফসকা মানে কি? ফসকে যাওয়া। ফসকা মানে ফসকে যাওয়া। আর গেরো, গেরো মানে কি? গেরো কথাটার মানে কি? গেরো কথাটার মানে হচ্ছে গিট। গেরো কথাটার মানে কি? গেরো কথাটার মানে হচ্ছে গিট। তার মানে কঠিন ভাবে আপনি সোজা বাংলা ভাষায় দড়ি যত গিট দিবেন, দড়ি যত টাইট করবেন, আপনার দড়ি ছিঁড়ে যাবে, এই টাইপের কথা। ফসকা যাওয়া গিট মানে হচ্ছে গিট যত বেশি কঠিন করে বাঁধবেন তত বেশি কিন্তু ফসকে যাবে। মানে অনেক সময় আপনি যখন অনেক কঠিন সতর্ক থাকবেন, কঠিন ভাবে সতর্কতা অবলম্বন করবেন, তখনও কিন্তু আপনার অনেক কিছু অনিয়ন্ত্রিত হতে পারে। ঠিক আছে, অনেক কিছু অনিয়ন্ত্রিত হতে পারে। তাহলে অব্যবস্থা, বাইরে শক্ত ব্যবস্থা, ভেতরে দুর্বলতা, বিশৃঙ্খলা, দুর্বল প্রতিরোধ। রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? অব্যবস্থা, বাইরে শক্ত ব্যবস্থা, ভেতরে দুর্বলতা, বিশৃঙ্খলা, দুর্বল প্রতিরোধ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? বাইরে শক্ত ব্যবস্থা, ভেতরে দুর্বলতা, অব্যবস্থা। রাইট অ্যান্সার কি হবে? কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা। বাঁধন যত শক্ত হবে এড়ানো তত সহজ হবে। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে বলেন তো? এটার রাইট অ্যান্সার কি হবে? 17 রাইট অ্যান্সার কি হবে? 17 রাইট অ্যান্সার হবে অপশন বি, বাইরে শক্ত ব্যবস্থা, ভেতরে দুর্বলতা। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নে যাচ্ছি 18। রাজা দুষ্যন্ত কোন বংশীয়? রাজা দুষ্যন্ত কোন বংশীয়? রাজা দুষ্যন্ত, রাজা দুষ্যন্ত কোন বংশীয়? এটা হচ্ছে শকুন্তলার কাহিনী থেকে নেওয়া হয়েছে। শকুন্তলার কাহিনী থেকে নেওয়া হয়েছে। রাজা দুষ্যন্ত কোন বংশের রাজা ছিল? ঠিক আছে, দুষ্যন্ত বানানটা একটু ঠিক করতে হবে। দুষ্যন্ত বানানটা হচ্ছে দয় রসু, দয় রসু, মূর্ধন্য শয় নিচে ম। ঠিক আছে, মূর্ধন্য শয় নিচে ম, তারপর নয়তো। দুষ্যন্ত, দুষ্মন্ত, এটা কি বলেন তো? ইনি হচ্ছেন ইলিনা এবং রতন তারার সন্তান। ইনি রাজা ছিলেন। কার কার সন্তান ছিলেন? ইলিনা, ইলিনা ও রতন তারা। যাদের কাছে খাতা আছে দ্রুত লেখেন। ঠিক আছে, ইলিনা এবং রতন তারার সন্তান ছিলেন হচ্ছেন রাজা দুষ্মন্ত। ঠিক আছে, ওকে। দুষ্মন্ত সুর, ভীম, প্রবসু এবং বসু, এদের মধ্যে সবার চেয়ে তিনি বড় ছিলেন। ঠিক আছে, তিনি হস্তিনাপুরের রাজা ছিলেন। তিনি কোন বংশের ছিলেন? তিনি কোন বংশের ছিলেন? তিনি কিন্তু কুরু বংশের পূর্বপুরুষ ছিলেন। কোন বংশের ছিলেন? কুরু বংশের পূর্বপুরুষ ছিলেন। তাহলে তিনি কোন বংশের ছিলেন? সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, সেন বংশীয়, মৌর্য বংশীয়। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? তিনি কোন বংশের রাজা ছিলেন? কোন বংশের রাজা ছিলেন? আমাদের 18 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? তিনি কোন বংশের? মাশাআল্লাহ, 18D, 18C, 18D, 18C। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে আমাদের 6-7 2006-7 প্রশ্ন, এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কারণ এটা আমাদের সিলেবাসের সাথে নাই। ঠিক আছে, সিলেবাসের সাথে নাই। ওকে, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, সেন বংশীয়, মৌর্য বংশীয়। এটার রাইট অ্যান্সার কি হবে? 18B, C, D, A, B, C, D সব হচ্ছে আমি উত্তর পেয়ে গেছি, সব উত্তর পেয়ে গেছি। ABCD সবাই উত্তর দিয়ে দিয়েছে। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে সেন বংশীয়। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি 19। ধ্বনিক জ্ঞাপক দ্বিরুক্তি শব্দ। ধ্বনিক জ্ঞাপক দ্বিরুক্তি শব্দ। ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্তি শব্দ। ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কি? কিঙ্কর, জাদু, গাদু, দুষ্কর। রাইট অ্যান্সার কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? ধ্বনি জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনগুলো? ধ্বনি জ্ঞাপক মানে হচ্ছে সাউন্ড হবে। ঠিক আছে, জাদু, গাদু, দুষ্কর, কিঙ্কর। রাইট অ্যান্সার কি হবে বলেন তো? 19 নাম্বার কোথায় হচ্ছে সাউন্ড হবে? ধনাত্মক দ্বিরুক্তি শব্দ। ধ্বনি হচ্ছে মানে, ধ্বনি কথাটার মানে হচ্ছে সাউন্ড, তার মানে সাউন্ড হবে এমন কোন শব্দ। জাদু, গাদু, দুষ্কর এগুলোতে কোনো সাউন্ড হয় না, বাট কিঙ্কর একটা সাউন্ডের নাম, এক ধরনের আওয়াজ। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। রাইট অ্যান্সার কি? অপশন এ। ওকে,
এবারে আমরা চলে যাচ্ছি 20 নাম্বার প্রশ্নে। ইগুলি শব্দের অর্থ, ইগুলি শব্দের অর্থ, ইগুলি শব্দের অর্থ কি? অঙ্গুলি এক ধরনের গাছ, আখ, উড়ি, ধান। রাইট অ্যান্সার কি হবে? ইগুলি শব্দের অর্থ কি? ইগুলি শব্দের অর্থ কি? অঙ্গুলি এক ধরনের গাছ, আখ, উড়ি, ধান। রাইট অ্যান্সার কি হবে? ইগুলি শব্দের অর্থ কি? অঙ্গুলি এক ধরনের গাছ, আখ এবং হচ্ছে উড়ি, ধান। রাইট অ্যান্সার কি হবে? 20 নাম্বার প্রশ্ন, 20 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 20 এর রাইট অ্যান্সার, 20 এর রাইট অ্যান্সার, 20 এর রাইট অ্যান্সার কি? আচ্ছা 20 এর রাইট অ্যান্সার অনেকেই বলতেছে হচ্ছে 20 এর এ, 20 এর বি। আচ্ছা এ আর বি এর মধ্যে মারামারি লেগে গেছে। আচ্ছা 20 এর রাইট অ্যান্সার হচ্ছে অঙ্গুলি, 20 এর রাইট অ্যান্সার হচ্ছে অঙ্গুলি। পরের প্রশ্নে যাচ্ছি। সন্ধিজাত শব্দ, সন্ধিজাত শব্দ ইন্দ্রজিৎ, ইত্যাদি, ইলিশ এবং হচ্ছে ইতিহাস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সন্ধিজাত শব্দ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার ইন্দ্রজিৎ, ইত্যাদি, ইলিশ, ইতিহাস। ঠিক আছে, অনেকবার কমেন্ট করছেন আপু আপনাকে দেখবো নাকি ক্লাস করব, বুঝতে পারতেছেন না। আপনার বুঝতে না পারতে পারতে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এখনো বুঝতে নাই পারতে থাকেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 21 নাম্বারের প্রশ্ন, সন্ধিজাত শব্দ কোনটা? 21এও দেখতেছি মারামারি লাগছে। 21 এ, 21 বি। আচ্ছা এ আর বি। আচ্ছা ডিও বলতেছে অনেকে। ইন্দ্রজিৎ, ইত্যাদি, ইলিশ, ইতিহাস। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? ইন্দ্রজিৎ, ইত্যাদি, ইলিশ এবং ইতিহাস। রাইট অ্যান্সার কি হবে? দেখেন ইতিহাস, এই যে ইতি, উতি এগুলো কি বলেন তো? উপসর্গ রচিত শব্দ, তাই না? উপসর্গে গঠিত শব্দ। ইলিশ, ইলিশ তো অবশ্যই না। তাহলে কি হবে? ইন্দ্রজিৎ হবে নাকি ইত্যাদি হবে? এটা কোনটা সন্ধিজাত শব্দ কোনটা হবে বলেন তো? ইন্দ্রজিৎ হবে নাকি ইত্যাদি হবে? সহজ করে দিছি, দুইটা অপশন দিছি। বলেন ইন্দ্রজিৎ হবে নাকি ইত্যাদি হবে? কোনটা হবে বলেন? ইন্দ্রকে জয় করেছে যে তাকে বলা হয় ইন্দ্রজিৎ, ইন্দ্রকে যে জয় করেছে তাকে বলা হয় ইন্দ্রজিৎ। এবং ইতি প্লাস আদি এটাকে মিলায় কি বলা হয়? ইত্যাদি। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? 21 নাম্বারের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, 21 নাম্বারের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপরের প্রশ্নে যাচ্ছি। সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? সত্য শব্দের যে প্রকৃতি প্রত্যয় সেটা কি? সত্য শব্দের প্রকৃতি প্রত্যয়, সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? সত্য এর প্রকৃতি প্রত্যয় কি হবে? সতী প্লাস অ, সতী প্লাস জ, তারপর কি বলেন তো? সৎ প্লাস অ, সৎ প্লাস জ। আচ্ছা যখন আমি সৎ থাকবো তখনই তো সত্য কথা বলবো, তাই না? সৎ থাকবো তখনই সত্য কথা বলবো। সতের সাথে একটা জ ফলা লাগাই দেন, কারণ এখানে সত্য আছে। সো সতের সাথে জ লাগাইলে কি হয়? সত্য হয়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 22 এর রাইট অ্যান্সার অপশন ডি। এবার 23 নাম্বারে যাচ্ছি। কুড়ি কোন শ্রেণীর শব্দ? তৎসম, তদ্ভব, বিদেশি, দেশি। রাইট অ্যান্সার কি হবে? কুড়ি কোন শ্রেণীর শব্দ? কুড়ি কোন শ্রেণীর শব্দ? কোথা থেকে আসছে? শব্দ ভান্ডার থেকে আসছে। কোথা থেকে আসছে? শব্দ ভান্ডার থেকে আসছে। শব্দ ভান্ডার থেকে আপনাদেরকে বলছিলাম যে একটু আগে যে বিদেশি শব্দ পড়বেন, দেশি শব্দ পড়বেন, বিদেশি শব্দ পড়বেন, দেশি শব্দ পড়বেন। এরপরে তৎসম শব্দ পড়বেন, আর কি পড়বেন? তদ্ভব শব্দ পড়বেন। ঠিক আছে, এইগুলো বাদ দিবেন না, এই চারটা জিনিস বাদ দিবেন না। বিদেশি শব্দ, দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। ওকে, এগুলো কোথা থেকে আসছে? শব্দের উৎসগত শ্রেণী বিভাগ থেকে আসছে। ঠিক আছে, ওকে। অনেক সময় আপনাকে প্রশ্ন দিতে পারে রুরো বা যোগ রুরো থেকে, রুরো বা যোগ রুরো থেকে। এই দুটো আপনি বাদ দিবেন না, এই দুটো পড়বেন। কোথা থেকে আসছে? শব্দের অর্থগত শ্রেণী বিভাগ থেকে। এরপরে আপনি পড়বেন হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগ থেকে। শব্দের গঠনগত শ্রেণী বিভাগ থেকে আপনি শুধু পড়বেন মৌলিক শব্দ। মৌলিক শব্দের মধ্যে কি পড়ে?
গোলাপ পড়ে, কলম পড়ে, এগুলো কিন্তু ভুলবেন না। গঠনগত থেকে পড়বেন মৌলিক, অর্থগত থেকে পড়বেন রুরো যোগ রুরো, উৎসগত থেকে পড়বেন বিদেশি শব্দ, দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। এটা হচ্ছে শব্দ সম্ভারের সাজেশন। এর বাইরে কোথাও থেকে শব্দ সম্ভারের প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এবং এখান থেকে প্রশ্ন আসলে যদি পড়েন এখান থেকেই 100% কমন পাবেন। আচ্ছা, প্রশ্ন ছিল 20 কোন শ্রেণীর শব্দ? 20 হচ্ছে আমাদের দেশি শব্দ, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 20 হচ্ছে আমাদের দেশি শব্দ, ঠিক আছে। আচ্ছা, 24 নাম্বার, নিবার এর অর্থ কি? নিবার এর অর্থ কি? দেখেন, নিবার হচ্ছে, মনে করেন আপনি ধান লাগাইছেন, কি লাগাইছেন? ধান লাগাইছেন। এখন মনে করেন ঝড় আসলো, কি আসলো? ঝড় আসলো বা বন্যা আসলো, তাহলে মনে করেন ঝরে গেল, ঝরে যাওয়া ধান, ঝরে যাওয়া ধান, এই ধান থেকে, ঝরে যাওয়া ধান থেকে যখন উৎপন্ন হবে বাচ্চা বাচ্চা ধান, ঠিক আছে, বাচ্চা বাচ্চা ধান হবে, ঝরে যাওয়া ধান থেকে উৎপন্ন নতুন নতুন তৃণ ধান, ঝরে যাওয়া ধান থেকে যখন নতুন ছোট্ট ছোট্ট ধানের চারা নতুন করে জন্ম নিবে, তখন ওই ছোট্ট ছোট্ট ঝরে যাওয়া ধানের ছোট্ট ছোট্ট চারাগুলোকে আমরা বলি নিবার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তৃণধান্য, ঠিক আছে। তৃণধান্য মানে, তৃণ মানে ছোট, কচি, একদম নতুন হইছে, আর ধান্য মানে ধান, তাহলে ছোট্ট ধানকে আমরা বলি নিবার। ছোট্ট ধানকে আমরা কি বলি? নিবার। ভেরি গুড। তাহলে 24 নাম্বারের রাইট অ্যান্সার অপশন ডি। 25-এ যাচ্ছি। 25-এর রাইট অ্যান্সার কি? আমাকে একটা যুক্ত বর্ণ দিছে, যুক্ত বর্ণটাকে ভেঙে দেখাইতে হবে, তাই তো? যুক্ত বর্ণটাকে ভেঙে দেখাইতে হবে। তাহলে দেখেন, এখানে আমাকে যুক্ত বর্ণটা দিছে, যেটা হচ্ছে কি বলেন তো, যেটা দিয়ে আমি ব্রাহ্মণ লিখি, ব্রাহ্মণ বা ব্রহ্মপুত্র বা ব্রাহ্মণবাড়িয়া লিখি। তাহলে দেখেন, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? এটাকে ভাঙলে আমি পাবো হচ্ছে হ সংযুক্ত ম, হ সংযুক্ত ম। এই হয় ময়কে ভাঙলে আমি কি পাবো? হ সংযুক্ত ম। তাহলে রাইট অ্যান্সার কি? হ সংযুক্ত ম। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 25 নাম্বারের রাইট অ্যান্সার কি? অপশন বি। এবার চলেন আমরা সুন্দর মতো একটা সাজেশন নিই, ঠিক আছে? সুন্দর মতো আমরা একটা সাজেশন নেই, ঠিক আছে? সুন্দর মতো একটা সাজেশন নেই। আচ্ছা, সবাই একটু খাতা কলম নেন, সবাই সুন্দর মতো একটা খাতা কলম নেন এবং সাজেশনে চলে যান, ঠিক আছে? সাজেশন নোটে চলে যান। সবার ফার্স্টে লেখেন বাংলা প্রথম পত্র। যারা এখন লিখবেন না, একটা মারা খাবেন, ঠিক আছে? পরীক্ষায় বলে দিতেছি, একটা মারা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। বাংলা প্রথম পত্রে আপনাদের জন্য কি কি লাগবে? আরেকটা কি বলছি? শব্দের অর্থগত বলছি, গঠনগত বলছি, আরেকটা বলেছি হচ্ছে উৎসগত। উৎসগত থেকে পড়বেন দেশি, বিদেশি, তদ্ভব এবং তৎসম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বাংলা প্রথম পত্র থেকে আপনি কি পড়বেন? সবার ফার্স্টে লেখেন গদ্য। গদ্য মিনিমাম একটা গল্প 50 বার পড়বেন। গল্পের ভেতর থেকে প্রশ্ন আসবে, সুতরাং লাইন রিডিং পড়বেন, ঠিক আছে? গল্পের লাইন রিডিং পড়বেন। এই গদ্য থেকে আপনার জন্য দরকার হচ্ছে লেখকের, যারা যারা এই গল্প লিখছে, ঠিক আছে, যারা যারা গল্প লিখেছে সেখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সো লেখকের সাহিত্যকর্ম, লেখকের সাহিত্যকর্ম, লেখকের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসবে, সাহিত্যকর্ম পড়বেন। এরপরে আপনি কি পড়বেন? গল্প থেকে, গল্প থেকে শব্দার্থ পড়বেন। কি পড়বেন? শব্দার্থ পড়বেন। লেখকের সাহিত্যকর্ম পড়ছেন, শব্দার্থ পড়ছেন। এরপরে পড়বেন হচ্ছে উৎস, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? উৎস, এই উৎসটা পড়বেন। অথবা পত্রিকা সম্পাদনা, অনেক সময় দেখা যায় যে পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে পত্রিকা প্রকাশনা মানে মাসি পিসি গল্পটা কোথায় প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় বলেন তো? পূর্বাশা পত্রিকায়। তাহলে পত্রিকা প্রকাশনা এবং উৎস, এই দুটো পড়বেন। ওকে, সো লেখকের সাহিত্যকর্ম, শব্দার্থ, উৎস, পত্রিকা প্রকাশনা পড়লেন, গল্পটা রিডিং পড়লেন, গল্প কিন্তু এখানেই শেষ, গল্প এখানেই শেষ। ওকে ফাইন। এবার আপনি চলে যান হচ্ছে কবিতায়। কোথায় যাবেন? কবিতায়। আপনারা একটু সুন্দর মতো লিখেন বিদ্রোহী। এই বছর ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। সো বিদ্রোহী কবিতাটা মুখস্থ করবেন। কি করবেন? মুখস্থ করবেন। এবং শুধু বিদ্রোহী কবিতা না, সিলেবাসের প্রত্যেকটা কবিতা মুখস্থ করবেন, কারণ এখান থেকে লাইন থেকে প্রশ্ন আসবে, কবিতার লাইন থেকে প্রশ্ন আসবে। সো মুখস্থ করবেন। তারপর আপনি পড়বেন হচ্ছে ছন্দ, কবিতাটা কোন ছন্দে রচিত হয়েছিল। এরপরে আপনি কবির কাছে চলে যাবেন, কবির সাহিত্যকর্ম, অন্যান্য যে সাহিত্যকর্ম রয়েছে সেগুলো পড়বেন, ঠিক আছে? সেগুলো পড়বেন, কবির অন্যান্য সাহিত্যকর্ম, যেমন সুকান্ত ভট্টাচার্য
ভট্টাচার্য নিয়ে খুব বেশি আসছে। ফ্যাসিবাদী তিনি যে লেখক ছিলেন সেখান থেকে খুব বেশি প্রশ্ন আসে যে ফ্যাসিবাদী লেখক হিসেবে তিনি কি রচনা করেছেন, আকাল। সো এটা কিন্তু কবির সাহিত্যকর্ম থেকে এসেছে। সুতরাং কবিতা থেকে কবিতার লাইন পড়বেন এবং কি পড়বেন বলেন তো, এখান থেকে পড়বেন হচ্ছে ছন্দ, কবির সাহিত্যকর্ম, ঠিক আছে? ওকে, এরপরে আপনি কবিতা লেখা শেষ, কবিতা মুখস্থ করলেন, কবিতার এতটুকু পড়ে ফেললেন, কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, গ্রন্থ, কাব্যগ্রন্থটা পড়বেন, ঠিক আছে? এবং যে কবি রয়েছে তাদেরকে নিয়ে একটু স্টাডি করবেন, ঠিক আছে? তারা কিভাবে মারা গেছে, কোন কবিকে কি উপাধি দেয়া হয়েছিল, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয়েছিল যুগ সন্ধিক্ষণের কবি। তারপর সুকান্ত ভট্টাচার্য কম বয়সে মারা গিয়েছে, সো ওনাকে বলা হয়েছিল কিশোর কবি, ঠিক আছে? প্রথম পত্রের গদ্য কিছু সিলেক্ট করে দিলে ভালো হতো। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গদ্য পড়বেন রেইনকোট, তারপরে আপনি পড়বেন হচ্ছে বিলাসী, তারপর আপনাকে ডেফিনেটলি পড়তে হবে অপরিচিতা, তাহলে অলরেডি বলে ফেলছি মাসি পিসি পড়বেন, মাসি পিসি, বিলাসী, অপরিচিতা, রেইনকোট, এগুলো পড়বেন। এর পাশাপাশি পড়বেন হচ্ছে আমার পথ, মোটামুটি একটু প্রতিবাদী টাইপের যেগুলো আছে, আমার পথ, তারপর হচ্ছে রেইনকোট, এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো বাদ দেওয়া যাবে না। ওকে, এরপরে গল্প কবিতা শেষ, এবার ব্যাকরণ। ব্যাকরণ থেকে আমরা কি পড়বো, তাই না? ব্যাকরণে আমাদের অনেক সমস্যা, বেসিকের সমস্যা। ব্যাকরণ থেকে আপনি এখন যেটা করবেন, প্রশ্ন সমাধান করবেন। প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনার অনেক প্রবলেমের সম্মুখীন আপনি হবেন, তখন আপনি বেসিকে চলে যাবেন। মনে করেন সন্ধি দিয়ে আপনি প্রশ্ন সমাধান করতেছেন, মনে করেন একটা উত্তর পারেন নাই, এটা কোথা থেকে আসছে খুঁজে বের করবেন। মনে করেন বিসর্গ থেকে আসছে, বিসর্গ সন্ধি, ওটা মুখস্থ করবেন, তারপর আবার ওটার উত্তরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাকরণ থেকে দেখেন শব্দ, বাক্য, বর্ণ, ধ্বনি, এই চারটা একসাথে লিখলাম কারণ এই চারটা থেকেই প্রশ্ন আসবে, চারটা থেকেই প্রশ্ন আসবে। বাক্য থেকে প্রশ্ন আসবে, বাক্যের গঠন, সরল বাক্য, জটিল বাক্য, এখান থেকে প্রশ্ন আসবে। বর্ণ থেকে প্রশ্ন আসবে, পরাশ্রয়ী বর্ণ কোনটা, তারণজাত বর্ণ কোনটা, ধ্বনি কোনটা, নাসিক্য বর্ণ কোনটা, স্পর্শ বর্ণ কয়টা, পূর্ণ মাত্রার বর্ণ কয়টা, অর্ধমাত্রার বর্ণ কয়টা, মৌলিক স্বরধ্বনি কয়টা, এখান থেকে এই টাইপের প্রশ্ন আসবে। ধ্বনি থেকে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসবে। সো এগুলো একটু লিখেন, ঠিক আছে? এগুলো একটু লেখেন, ইনশাল্লাহ সবগুলো মনে রাখবো আপু, সবগুলো মনে রাখেন, লিখে রাখেন। ধ্বনি থেকে কি প্রশ্ন আসবে, মৌলিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, ধ্বনি পরিবর্তন। বর্ণ থেকে প্রশ্ন আসবে, নাসিক্য বর্ণ কয়টা, নাসিক্য বর্ণ কোনগুলো, তারপর হচ্ছে পরাশ্রয়ী বর্ণ কোনগুলো, উষ্ম বর্ণ কোনগুলো, ধ্বনি কোনগুলো, সেগুলো। বাক্য থেকে প্রশ্ন আসবে সরল, জটিল, যৌগিক। শব্দ থেকে প্রশ্ন কি আসবে, শব্দ থেকে প্রশ্ন আসবে হচ্ছে শব্দের শ্রেণী বিভাগের বাইরে কোথাও থেকে আসবে না, শব্দের শ্রেণী বিভাগ, ভান্ডার থেকে প্রশ্ন আসবে। ডেফিনেটলি দাগায় রাখেন, একদম লিখে রাখেন। বিদেশি শব্দ থেকে 100% প্রশ্ন আসবে, বিদেশি শব্দ, বিদেশি শব্দ থেকে প্রশ্ন আসবে 100%, ইনশাল্লাহ 100% বিদেশি শব্দ থেকে প্রশ্ন আসবে। তো বিদেশি শব্দ, এরপরে আপনি কি পড়বেন, বিদেশি শব্দের পরে আপনি পড়বেন তৎসম শব্দ, সবচেয়ে পুরানো শব্দ, এরপর আপনি পড়বেন তদ্ভব শব্দ, এরপর আপনি পড়বেন দেশি শব্দ। কিন্তু ডেফিনেটলি আপনাকে বিদেশি শব্দ পড়তে হবে। সো এই চারটা গেল। এরপরে আপনি পড়বেন হচ্ছে সমাস। সমাস থেকে আপনি কি পড়বেন, সমাস থেকে আপনি পড়বেন হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, নিত্য সমাস এবং দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস থেকে অনেক সময় সংখ্যাবাচক দ্বন্দ্ব থেকে প্রশ্ন দেয়। মনে করেন 7-5 কোন সমাস, যদি দেখেন দুটো শব্দ দিছে, দুটোই সংখ্যা, তাহলে এটা দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? 7-5 মানে 7 কেও গুরুত্ব দিতে হবে, 5 কেও গুরুত্ব দিতে হবে, তাহলে এটা কি বলেন তো, দ্বন্দ্ব সমাস। আর ফুল একটা শব্দ যদি ফুল একটা মাত্র সংখ্যা হয়, মনে করেন 98 বা 99 বা মনে করেন 9, এই একটা সংখ্যা হয়, তাহলে সেই একটা সংখ্যা কেমন সংখ্যা হবে, সংখ্যাবাচক নিত্য সমাস, ঠিক আছে? এইটুকু পড়বেন সমাস থেকে। ওকে, এইটুকু পড়বেন সমাস থেকে। এরপরে চলে যাচ্ছি সন্ধি। সন্ধি থেকে কি পড়বেন, সন্ধি থেকে পড়বেন হচ্ছে সন্ধি থেকে পড়বেন হচ্ছে নিত্য, সন্ধি থেকে পড়বেন হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এরপর পড়বেন হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি,
বিশেষ নিয়মে সাধিত সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত সন্ধি এবং পড়বেন হচ্ছে বিসর্গ সন্ধি। এই তিনটার বাইরে কোথাও থেকে প্রশ্ন আসবে না। এই তিনটা পড়েন, মুখস্থ করে ফেলেন। এই তিনটার বাইরে কোথাও থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে? এই তিনটা পড়েন, বিসর্গ সন্ধি পড়েন, নিপাতনে সিদ্ধ সন্ধি পড়েন, বিশেষ নিয়মে সাধিত পড়েন। এই তিনটার বাইরে সন্ধি থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না। সমাস সন্ধি শেষ। এরপরে আপনি পড়বেন হচ্ছে কারক ও বিভক্তি। কি পড়বেন? কারক ও বিভক্তি। এখান থেকে ডেফিনেটলি কারক ও বিভক্তি থেকে করণ কারক পড়বেন, করণ কারক পড়বেন। এরপর কি পড়বেন? অপাদান কারক পড়বেন, অপাদান কারক। এরপর পড়বেন হচ্ছে অধিকরণ কারক। কি পড়বেন? অধিকরণ কারক। এই তিনটা পড়বেন, করণ কারক, অপাদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই তিনটা পড়বেন, এই তিনটা পড়বেন কারক ও বিভক্তি থেকে। কোনো কিছু না পড়লেও এই তিনটা পড়বেন ডেফিনেটলি, ঠিক আছে? ওকে, সমাস সন্ধি কারক ও বিভক্তি বলছি। প্রত্যয় উপসর্গ ক্লাসের মাঝখানে বলেছি, উপসর্গের অর্থ পড়বেন, বিদেশি উপসর্গ পড়বেন, প্রকৃতি প্রত্যয় থেকে বিদেশি প্রত্যয় পড়বেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের যে বাংলা সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো সেগুলো। এর বাইরে আপনার কেমন প্রশ্ন আসবে মনে করেন? শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ থেকে আসতে পারে, যে এটা কেমন বাহুল্য দোষ, নাকি এটার ভেতরে হচ্ছে আপনার এটার ভিতরে আপনার গুরুচণ্ডালী দোষ আছে, এরকম টাইপের প্রশ্ন আসবে। এরপর আপনার প্রশ্ন আসবে হচ্ছে বানান এবং উচ্চারণ থেকে। সো এই দুটো আপনি ডেফিনেটলি পড়ে ফেলবেন, বানান এবং উচ্চারণ, এই দুটো মুখস্থ করবেন। এরপর বিরোচন পাঠ, বিরোচন পাঠ থেকে আপনি কি পড়বেন? সবার ফার্স্টে ন্যাশনালের জন্য পড়তে হবে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এরপরে আপনি পড়বেন সমার্থক শব্দ, একই শব্দের সমার্থক শব্দ। এরপরে আপনি পড়বেন হচ্ছে বাগধারা। কি পড়বেন? বাগধারা। আর যদি পড়তে ইচ্ছা করে তাহলে পড়বেন হচ্ছে পারিভাষিক শব্দ। কি পড়বেন? পারিভাষিক শব্দ। এই চারটা পড়বেন বিরোচন পাঠ থেকে। বিরোচন পাঠ মানে হচ্ছে মেমোরাইজিং পার্ট, যেগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হয়, মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা। তাহলে বিপরীত শব্দ পড়লেন, সমার্থক শব্দ পড়লেন, বাগধারা পড়লেন, পারিভাষিক শব্দ পড়লেন, ঠিক আছে? সো আপনার বিরোচন পাঠ শেষ। সো এই ছিল আমাদের আজকের বাংলা প্রশ্ন অ্যানালাইসিস প্লাস হচ্ছে বাংলা সাজেশন। আমি আশা করি আপনাদের ক্লাসটা আজকে প্রচুর পরিমাণে ইউজফুল ছিল, প্রোডাক্টিভ একটা ক্লাস ছিল। আশা করি আপনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ পরিমাণে এনজয় করেছেন আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের উপস্থিতির জন্য আপনাদের সত্যি ভীষণ ধন্যবাদ। আশা করব নেক্সট ন্যাশনালের ক্লাসগুলো বা নেক্সট লিজেন কেয়ারের ক্লাসগুলো এই পরিমাণের উপস্থিতি, এই পরিমাণের সাড়া আমরা পাবো ইনশাআল্লাহ। সো আপনাদের সবাইকে ভীষণ ধন্যবাদ এবং অসংখ্য শুভকামনা রইল। খুব দ্রুত ন্যাশনালের আরো একটি ক্লাসে আমাদের সাথে খুব দ্রুত দেখা হয়ে যাবে। ভালো থাকবেন এবং পড়াশোনা করতে থাকবেন। 10 দিন বাকি, সো হোয়াট, আমরা 10 দিনকে 10 বছর ধরে নিয়ে পড়াশোনায় এগিয়ে যাই। শুধুই পড়েন, শুধুই পরিশ্রম করেন, ফল দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দ্রুত দেখা হবে। আজকের ক্লাস এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।